ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে খবর। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমে আসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কিন্তু নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে রাউন্ড অফ 24-এর সেকেন্ড লেগের এই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করলেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। আর কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে কিন্তু 3-1 গোলে রিয়াল মাদ্রিদ পরাস্ত করলো ম্যানচেস্টার সিটিকে। ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি ম্যাচের একেবারে শেষ লগ্নে 92 মিনিট যখন চলছিল সংযুক্তির সময়, সেই সময় গোলটি করেন গঞ্জালেস, যার ফলে এই ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচে 6-3 গোলের ব্যবধানে জিতে কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেলেন। অন্য একটি ম্যাচে কিন্তু জুভেন্টাসকে 3-1 গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডের দল পিএসভি আইনদোভেন। আর এই ম্যাচ জিতে কিন্তু রাউন্ড অফ 16-এও পৌঁছে গেল পিএসভি আইনদোভেন। প্রথম লিগে কিন্তু ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল এবং এই লিগের ম্যাচে 3-1 গোলে জেতায় মোট 4-2 গোলে অ্যাগ্রিগেটে কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল নেদারল্যান্ডের দল পিএসভি আইনদোভেন। এবার আসি ইস্টবেঙ্গলের খবরে। আর আগামী পরশুদিন ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব এফসির সাথে। সেই ম্যাচের আগে কিন্তু চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল দল বলা যায়। রিচার্ড সেলিস থেকে শুরু করে নন্দকুমার, প্রফসুকান গিল থেকে হেক্টোরিসদের সবারই কিন্তু কম বেশি চোট আছে এবং এই ম্যাচে কিন্তু রিচার্ড সেলিসকে পাওয়া যাচ্ছে না। আর তার যা চোট, তাকে আরও কয়েকটি ম্যাচেও কিন্তু পাওয়া যাবে না। হয়তো তিনি চোট নিয়ে ভারতে এসেছেন এবং সেই জন্যে কিন্তু ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। রিচার্ড সেলিস শুধু নয়, হেক্টর ইউসতে কিন্তু অনুশীলনে এলেও কিন্তু দলের সাথে অনুশীলন করছেন না। তিনি কিন্তু মাঠের বাইরে ফিজিওর সাথে রিহ্যাব নিচ্ছেন এবং যা বোঝা যাচ্ছে হেক্টর ইউসতে সম্ভবত কিন্তু আগামী পাঞ্জাব এফসি ম্যাচে নাও খেলতে পারেন এবং সেই জায়গায় কিন্তু কোচ অস্কার ব্রুজো চুননুঙ্গাকে আবার সেন্টার ব্যাক পজিশনে নিয়ে আসছেন আনোয়ারের সাথে। আর অন্যদিকে মোহামেডানের বিরুদ্ধে খেলার সময় কিন্তু গোড়ালিতে চোট পেয়েছিলেন নন্দকুমার শেখার, ফলে তারপর থেকে তিনি আর বল পায় সেভাবে অনুশীলন করছেন না এবং যা খবর রিচার্ডের সাথে কিন্তু নন্দ অনিশ্চিত পাঞ্জাবের বিরুদ্ধে। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে অস্কার কাকে তৈরি করেন লেফট উইং খেলার জন্য এবং সেই জায়গায় কিন্তু শায়ন ব্যানার্জির কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া ডেভিডকেও কিন্তু লেফট উইং পজিশনে খেলিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে জিকসন সিংয়ের চোট কিন্তু আস্তে আস্তে ফিট হওয়ার দিকে। এখন দেখার যে কোচ আগামী পরশু যে ম্যাচ আছে সেই ম্যাচে জিকসন সিংকে খেলানোর রিস্ক নেন কি না, কারণ ইস্টবেঙ্গল কোচের হাতে সেরকম অপশন আর থাকছে না। সাউল ক্রেসপোকে ফিট করি পরের ম্যাচে প্রথম দলেই খেলানোর একটা চিন্তাভাবনা আছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। এছাড়া যদি জিকসনকেও নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ড লাইনটা কিছুটা হলেও শক্তিশালী হবে। আর অন্যদিকে সারা মরশুমে কিন্তু ইস্টবেঙ্গলে চোট আঘাত সমস্যায় ভুগিয়েছে, যার ফলে কিন্তু কখনোই প্রথম একাদশ ঠিকঠাকভাবে নামাতে পারেনি ইস্টবেঙ্গল কোচ। আর অন্যদিকে আজ কিন্তু প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল কোচ জানান পাঞ্জাব এবং হায়দ্রাবাদ ম্যাচ পরপর জিততে পারলে লিগ টেবিলে অনেকটা উপর দিকে ওঠা যাবে আর জয়ের হ্যাট্রিকও হবে, যা সমর্থকদের আনন্দ দেবে। আপাতত সেই দিকে কিন্তু নজর দিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এছাড়া কিন্তু অস্কার ব্রুজো ভালো করেই জেনে গেছেন যে আইএসএলে আর বেশি ভালো কিছু করা সম্ভব না। তো সেই কারণে কিন্তু অস্কার ব্রুজো এই মুহূর্তে সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জার্স লিগে ভালো ফল করতে কিন্তু মুখিয়ে আছেন। তিনি আজ প্রেস কনফারেন্সে জানান যে এই দুটো টুর্নামেন্টকে কিন্তু তিনি পাখির চোখ হিসাবে দেখছেন আর এই দুটো টুর্নামেন্টে যত ভালো রেজাল্ট করা যায় সেই দিকে কিন্তু তিনি নজর দিতে চাইছেন। আর সবশেষে আসি এবারে ইস্টবেঙ্গল বিদেশিদের নিয়ে কিভাবে ডুবতে হয়েছে সেই কথায় আছে বিদেশিরা পার্থক্য করে দেয়। আর সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশিদের হাল দেখা যাক এ মরশুমে কেমন। তো সেই জায়গা থেকে প্রথমেই আসা যাক দিমিত্রি দিয়ামন্তিকসের কথায়। কেরলায় যা করে এসেছেন, যা সুনামের সাথে খেলেছেন, এবছর তার ছায়া কিন্তু তিনি দলের রেকর্ড ব্রেকিং হাইস্ট পেড বিদেশি, কিন্তু এক্সপেকটেশন একেবারেই পূরণ করতে পারেননি। এএফসিতে ভালো খেললেও আইএসএলে কিন্তু এবছর বেশ ভুগতে হয়েছে। আর আইএসএল তিনি কিন্তু গোলই করতে পারেনি, লাস্ট 16-17টা ম্যাচে মাত্র 3টি গোল করেছেন। এরপর যদি ক্লেটন সিলভাকে নিয়ে বলা যায় তাহলে বলতে হয় কিন্তু তার হয়তো এটাই শেষ মরশুম, শুধু ইস্টবেঙ্গলেই নয় বরং তার ফুটবল ক্যারিয়ারেও কিন্তু এটা শেষ মরশুম হতে চলেছে। তাকে জোর করে রাখাটা এবার ম্যানেজমেন্টের কিন্তু অন্যতম ভুল। আর সারা মরশুম খেলেও কিন্তু ক্লেটন সিলভা কোনো গোল করতে পারেননি।
অন্যদিকে মাদি তালালকে নিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু হাফ মরশুমটুকু ইস্টবেঙ্গলকে সার্ভিস দিতে পারলেন না, তার আগেই চোট পেয়ে সিজন আউট। আর যেটুকু সময় খেলেছেন পাঞ্জাব থেকে আসার সময় সমর্থকদের তাকে নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু পূরণ হয়নি, এটা কিন্তু একবারে স্পষ্ট হয়ে গেছে। আর সাউল ক্রেসপোকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। গত মরশুমটা তো তিনি পুরো চোট আঘাতেই অর্ধেক মরশুম শেষ করে দিয়েছিলেন, এই মরশুমেও সেম। আর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, কিন্তু ক্রুশিয়াল সময় গতবারের মতন এবারও কিন্তু তাকে চোটের জন্য লম্বা সময় ছিটকে যেতে হলো। হিজাজি মাহের, এবারে কিন্তু হিজাজি যেন গত মরশুমের ছায়া, গত মরশুমে যতটা ভালো ফুটবল খেলেছিলেন এবারে কিন্তু তার ধারে কাছেও খেলতে পারেননি। কোনো ম্যাচে ভালো ফুটবল খেলেছেন, আবার ম্যাক্সিমাম ম্যাচগুলোতে তিনি কিন্তু ঝুলিয়েছেন ইস্টবেঙ্গলকে। এর সাথে কিন্তু ইনজুরির জন্য মিড সিজনেই ছিটকে গেলেন হিজাজি মাহের। হেক্টর যেন তার ফুটবলার বুট দুটো তুলে রাখার আগে ভ্যাকেশনে এসেছেন, একটা করে ম্যাচ খেলেন, তাতে জেতানো হচ্ছে, দলকে হারানোর বেশি কন্ট্রিবিউট করেন, আবার চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান। আর তাকে কিন্তু অনুশীলন করতে কম দেখা যায়, মাঠের বাইরে রিহ্যাব নিতে বেশি দেখা যায়। তো এরকম ফুটবলারকে এনে লাভ কী হচ্ছে সেটা কিন্তু কেউই জানে না। আর সবশেষে যদি যেই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, একেবারে সদ্য আসা ফুটবলার ভেনেজুয়েলার রিচার্ড সেলিস, তিনি যে চোট লুকিয়ে এসেছিলেন সেটা কিন্তু এখন স্পষ্ট। আর প্রথমেই কিন্তু আমি যে ভিডিওগুলো রিচার্ড সেলিস আসার পর করেছি সেখানে কিন্তু আমি বারে বারে বলেছি যে রিচার্ড সেলিসের কিন্তু চোট আছে, তার খেলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে তার একটা চোট আছে, আর চোট লুকিয়ে তিনি এসেছেন এবং সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। মরশুম শুরুর আগে সমর্থকদের বিদেশি স্কোয়াড নিয়ে সমর্থকরা আশা দেখেছিলেন, আর ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ভয় ছিলেন। মাঝপথে যেন সব উল্টে গেল। ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান ব্রিগেড যখন ভালো পারফর্ম করছে, বিদেশিরা দায়িত্ব নিয়ে ডোবাচ্ছে। সত্যি বলতে কাউকে সিঙ্গেল আউট করে লাভ নেই, সেটা সাউল হোক বা দিমিত্রি দিয়ামন্তিকস, হেক্টর। ইস্টবেঙ্গলের বিদেশি স্কোয়াড কালেকশনটি ফ্লপ করেছে, যার ফলে আজ কিন্তু ইস্টবেঙ্গল 11 নম্বরে, আর ভুগতে হচ্ছে আপমর সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের। আর এই বিদেশিদের যারা কালেক্ট করছে বা যারা সিলেকশন করে নিয়ে আসছে, তাদের সাথে এজেন্টদের যে কি মধুর সম্পর্ক আছে সেটা কিন্তু একদম জানা নেই। যে কি কারণে চোট পাওয়া বিদেশি যারা খেলা ছেড়ে দিচ্ছে তাদেরকে দলে নিয়ে আসা হচ্ছে। আগে ইস্টবেঙ্গল কর্মকর্তারা টিম করতো, ভালো বিদেশি নিয়ে আসতো, এখন কিন্তু ইনভেস্টাররা টিম করছে, আর যার ফলে কিন্তু এজেন্ট চক্রের দ্বারা ইস্টবেঙ্গলের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ইনভেস্টররা যাদেরকে দল করতে দিচ্ছে তারা কিন্তু নিজের পছন্দসই এজেন্টদের থেকেই ফুটবলার নিচ্ছে, যার ফলে আজে বাজে ফুটবলার গছিয়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলের। হয় চোট পেয়েছে, চোটটা তার আছে, দীর্ঘদিন ফুটবল খেলছে না, নইলে ফুটবল ছাড়ার মুখে, এরকম কিন্তু বিদেশিদেরকে গছিয়ে দিচ্ছে। এবং সেখান থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের দলের জন্য কিন্তু ক্ষতি হচ্ছে। আর যারা এই ফুটবলারদেরকে নিয়ে আসছে তাদের কিন্তু কিছু হচ্ছে না, তারা মাস গেলে মাইনে পায়, ক্লাবের কোনো একটা পদে বসে থাকছে গিয়ে, আর যত ক্ষতি করার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে বুঝতে হবে যে কে ভালো চায় কে খারাপ চায়। আর যদি দলের ঠিক না করতে পারে তাহলে এই পদটাকে নষ্ট করবেন না, পদত্যাগ করে ক্লাব থেকে বেরিয়ে যান। ক্লাব কিন্তু কারণ নিজের সম্পত্তি না, ক্লাবটা কিন্তু আপমর ইস্টবেঙ্গল সমর্থকদের ঘাম রক্ত বিপ্লবের দ্বারা তৈরি হওয়া একটা ক্লাব। আর এই ক্লাবের পদে থেকে কিন্তু ক্লাবটাকে নষ্ট করবেন না, এজেন্টের সাথে হাত মিলিয়ে ক্লাবের ক্ষতি করতে যাবেন না। এখনকার মতন বন্ধুরা এই পর্যন্ত, নতুন খবর নিয়ে হাজির হবো আমি তোমাদের কাছে পরের ভিডিওতে।